তো এই টুর্নামেন্টে এখনো অবধি ভার কেন আসে না আমি এটা বুঝতে পারি না। এই মুহূর্তে এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উচিত রেফারিং নিয়ে একটা সংযত হওয়া, রেফারিং নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া, ভার নিয়ে আসা উচিত। এত টাকা অন্যান্য দিকে খরচা করছে, এক্ষেত্রেও খরচা করা উচিত, এইটুকুই। আমার নাতি হয়তো দেখবে ইস্ট বেঙ্গল সেই বছর সেমিফাইনাল খেলছে, এরকম একটা পজিশন আসবে একটা সময়। আমি ছোট করছি না ইস্ট বেঙ্গল টিমকে, ইস্ট বেঙ্গল টিমের আরো এখনো অনেক কিছু করতে। বেঙ্গালুরু এফসি যে টিমটা তৈরি করেছে না, বেঙ্গালুরু এফসির টিম এবারে হয়তো সেমিফাইনাল, হয়তো না, এবার হয়তো ফাইনালও খেলতে পারে। বাজাজ কেন, বাজাজের বাবারও ক্ষমতা নেই এই কেসটা, এই জায়গাটা থেকে অনর আলীকে বাঁচাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডাগ আউট ডিসকাশন। আজকে আমরা ফিরে এসেছি আবার একটা নতুন এপিসোডের সাথে। তো অলরেডি আইএসএল 2024 শুরু হয়ে গেছে। তো প্রথম দিনেই ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগানের। তো এই ম্যাচটা যেটাতে রেজাল্ট হলো যে ফার্স্টের হাফে মোহনবাগান 2 গোলে এগিয়ে থাকলেও মুম্বাইয়ের মতো একটা টিমের কাছে সেকেন্ড হাফে মুম্বাই সেই গোল শোধ করে আবার খেলাটাকে ড্রতে নিয়ে যায়। তো উদিত, তোমার কি মনে হয়, মানে কোন টিমটা ভালো খেলেছে বলে তোমার মনে হয়? আর দেখো, প্রথমে আসি, প্রথমে ধন্যবাদ জানাই অনুদীপ্ত তোমাকে এবং ডাগাও ডিসকাশন চ্যানেলকে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আসি মোহনবাগানের কথা আমি পরে আসছি, প্রথমে মুম্বাই সিটি এফসির কথায় আসি এবং আইএসএল এর বিশেষ কয়েকটা আমি পয়েন্ট আলোচনা করছি। আহ আইএসএল আইএসএল এত বড় একটা টুর্নামেন্ট চালাচ্ছে, মানে এত বড় একটা টুর্নামেন্ট, সর্বভারতীয় টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টে এখনো অবধি ভার কেন আসে না আমি এটা বুঝতে পারি না। এইবার আসি মুম্বাই সিটি এফসির কথায়। আহ তো হচ্ছে মুম্বাই সিটি এফসি কি হয়েছে, প্রথমে 2 গোলে পিছিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আহ মুম্বাই সিটি এফসি যে 2 গোলে পিছিয়ে ছিল, আমি এটা অনেক ক্ষেত্রে দেখেছি। সেটা হচ্ছে যে উম, মুম্বাই ব্যাঙ্গালোরের সাথে ধরো 2-0 হারছে বা 1-0 হারছে, ঠিক 70-80 মিনিটের পর থেকে টিমটা কিন্তু একটা আলাদা উদ্দীপনা পেয়ে যায়। ঠিক আছে, এবার এই উদ্দীপনার জন্য যে কোচের কি ওর টনিক দেয় বা কি প্ল্যানে কাজ করে, সেটা আমি আমি কেন কেউই জানে না। তো এই দিক থেকে বিচার করলে মুম্বাই সিটি এফসি কালকে সেকেন্ড হাফে প্রায় 60-65 মিনিটের পর থেকে প্রচন্ডই ভালো খেলেছে, যার জন্যই একটা টিম 2-0 পিছিয়ে থাকার পরেও ম্যাচে ফিরে আসতে সক্ষম হয়েছে। এইবার আসি মোহনবাগানের প্রসঙ্গে। মোহনবাগানের কথা হচ্ছে যে মোহনবাগান টিমটা কিন্তু মানে আর মোহনবাগান টিমটা হচ্ছে তোমার টোটালি হচ্ছে একটা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, কথাটা শোনা আছে নিশ্চয়ই। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে মোহনবাগান টিমের সাথে এখন বর্তমানে হচ্ছে। মানে এক গাদার ভালো প্লেয়ার নিয়ে ভালো টিম বানাতে গিয়ে, আপফ্রন্ট আর মিডফিল্ডে জোর দিতে গিয়ে মোহনবাগানের ডিফেন্সের দিকে কিন্তু ম্যানেজমেন্ট বা কোচের অতটা নজর দেওয়া হয়নি। তারা ভেবেছে যে সেই পুরনো সুভাশিস বোস আর আশিস রায়কে দিয়ে কাজ চলে যাবে। আর যাদেরকে নিয়েছে তারা হচ্ছে 2জন ফরেনার ডিফেন্ডারকে আমরা এক্ষুনি দোষ দিতে পারবো না, কারণ তারা হাতে গোনা আর 5টা থেকে 6টা ম্যাচ খেলেছে। তো তাদের ম্যাচ রিডিং ক্ষমতা কতটা কি আছে আমার জানা নেই, তবে যতটা খেলছে যথেষ্ট ভালো খেলছে। মোহনবাগান যদি এই ডিফেন্স নিয়ে আগামী দিনেও নামে, তো আমি যদি সেই টিম যদি মোহনবাগানের বিপক্ষে কোনো টিম, মোহনবাগান যদি তাদেরকে 4 গোল দিয়ে এগিয়েও থাকে, মোহনবাগানকে সেই টিম আবার 4 গোল দিয়ে খেলা ড্র বা 5 গোল দিয়ে খেলা জিতেও যেতে পারে, এরকম ডিফেন্সের অবস্থা থাকলে। মাঝ মাঠে কোনো ব্লকার নেই খেলাটার। মোহনবাগানের মাঝ মাঠে যে ব্লকারের কাজ করে, যেমনটা হলো হচ্ছে ডুরান্ডের ফাইনালে যে ব্লকারের কাজ করছিল গ্রেগ স্টুয়ার্ট আর সাহাল, তাদেরকে তুলে নিল, নিয়ে দিমিত্রি পেট্রাটোসকে নামালো। আমি বুঝলাম না এখানে দিমিত্রি পেট্রাটোসকে নামানোর কি কারণ আছে। কারণ যেখানে খেলা আমি 2-0 জিতছি, সেখানে আমি সম্পূর্ণ ডিফেন্সিভ হয়ে যাবো, 3টে ডিফেন্ডার থেকে 5টা ডিফেন্ডারে চলে আসবো, মিডফিল্ডারে 3জনকে রাখবো, আপফ্রন্টে 2জনকে রাখবো। কামিংসের আমি মানে আহ, কামিংস হচ্ছে যে সমস্যাটা, কামিংসের খেলা কিছুটা উন্নত হয়েছে, কামিংসের টার্নিং ফার্নিং গুলো একটু উন্নত হয়েছে, বল
কাটিয়ে ঢুকতে পারছে ভেতরে, এগুলো আগে ছিল না একদমই, গত আইএসএল এ দেখিনি আমরা। সমস্যা হচ্ছে আপুইয়ার। আপুইয়া মানে একটা হাইপ উঠেছিল না গত বছর থাপাকে নিয়ে, যে থাপা আসে থাপা আসছে। থাপা হচ্ছে ইউটিলিটি প্লেয়ার। থাপা কি করে? থাপা হচ্ছে মিডফিল্ড ব্লকারের কাজ করে। তাকে গতবারে না সেই জায়গায় জনি কাউকে খেলার পরে থাপা সেই জায়গায় সুযোগ পাচ্ছিল না। এইবার থাপা বর্তমানে সেই জায়গায় একদম নিজের পারফেক্ট পজিশনে খেলার ফলে কিন্তু থাপার কি হয়েছে, থাপা নিজের কাজটা ঠিকঠাক ভাবে উতরে দিচ্ছে। এইবার আর একটা সমস্যা কি হয়েছে, এতজন মিডফিল্ডার নেওয়ার ফলে অর্ধেক ম্যাচে সাহালকে বসে থাকতে হবে। এটা আইএসএল এ আমরা আগের দিন দেখেছি, এরপরে আবারও দেখবো। মানে ভালো ভালো প্লেয়ারদের আমরা বসে থাকতে দেখবো। ধরো আশিক কুরুনিয়ান লেফট উইঙ্গার দিয়ে খেলে, সেখানে লিস্টন ক্লাসও খেলছে। আশিক কুরুনিয়ান কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে, সেখানে আর লিস্টন ক্লাসকে তুলতে গেলে মাদিক কিন্তু অকেজো হয়ে যাবে। মানবীরের জায়গায় কাকে নামাবে? আচ্ছা, মানবীরের জায়গায় যে নামাবে, মানবীরের জায়গায় একমাত্র খেলতে পারে হচ্ছে আশিস রায়। তো এই যে সমস্যাটা হয়েছে মোহনবাগান টিমে, যে এক গাদা মানে এক সাথে এত ভালো প্লেয়ার একই পজিশনে নেওয়ার ফলে অনেক ভালো প্লেয়ার চান্স পাচ্ছে না, যে কারণে কিয়ান নাসিরি দেখছে আমি ম্যাচ টাইম পাবো না বলেও চেন্নাই এফসি তে চলে গেছে। এসব পরের ব্যাপার, কিন্তু মোহনবাগানের সামনে 18 তারিখে এএফসি কাপের ম্যাচ রয়েছে। তো এএফসি কাপের ম্যাচের আগে যদি মোহনবাগান ডিফেন্সের এরকম অবস্থা হয়, ওই যে টিমটা মোহনবাগানের সাথে এফসি কাপে খেলবে, মানে আরামসে এই সমস্ত টিম, মুম্বাই সিটি এফসি হচ্ছে মানে নর্থ ইস্টের মতো টিম যদি মোহনবাগানকে দুটো করে গোল মারে, ওই টিম আরামসে 3-4টে গোল মেরে দিয়ে যাবে, কোনো খবর হবে না। আবার এরকম হতে পারে ওই ম্যাচ থেকে হয়তো মোহনবাগান ডিফেন্স ঘুরে দাঁড়ালো, বা সমস্ত মানে সমস্যা যেগুলো হচ্ছে ডিফেন্স নিয়ে সেগুলো হয়তো সব উঠে এলো। তো ওভারঅল ম্যাচটা ভালো হয়েছে, অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে, অনেক পেনাল্টি বা অনেক ফাউল দেওয়ার ছিল। অতীত আমরা একটা জিনিস দেখেছি যে কালকের ম্যাচটায় ভ্যান নিয়েভ অলরেডি একটা ইয়েলো কার্ডে ছিল, তারপরে রেকলেস ফাউল করছিল, মানে যখন পেটারস থ্রো করতে গেছিল তখন তাকে আটকা ছিল। মানে ব্যাপারটা হচ্ছে যে ওইখানে একটা কার্ড হতো যেটা দেওয়া হলো না। মানে এইটা নিয়ে তখন কমেন্টেটররাও আলোচনা করছিল। তো তোমার কি মনে হয় যে রেফারিং নিয়ে কতটা ডিসঅ্যাপয়েন্টেড এই আইএসএল এ? মানে আইএসএল এ প্রত্যেকবারই দেখি, তো এবারে শুরু থেকে আমরা দেখছি, তা তোমার কি মনে হয় মানে কতটা ডিসঅ্যাপয়েন্টেড আমরা আইএসএল এর রেফারিং নিয়ে প্রতি বছরই? দেখো, আমি ভিডিও শুরুতেই বললাম যে আইএসএল এর মতো একটা সর্বভারতীয় এত বড় টুর্নামেন্টে যেখানে এত কিছু হচ্ছে, তো মানে মানে ভার আসছে না, যতদিন না ভার সিস্টেমটা আসবে সব রেফারিকে দোষ দিয়ে লাভ নেই। রেফারি নিজের ইচ্ছে মতন খেলিয়ে যাবে, যাকে মনে হবে হলুদ কার্ড দেবে, যাকে মনে হবে রেড কার্ড দেবে, ওটাও ডিপেন্ডেবল মানে অন রেফারি। রেফারি যদি মনে করে এখন খেলার শুরুতে কেউ বল পায়ে নিয়ে দৌড়চ্ছে বলে আমি তাকে হলুদ কার্ড দেবো বা রেড কার্ড দেবো, তাহলে সেক্ষেত্রে কিচ্ছু করার ক্ষমতা নেই, কারণ মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত থাকে। আর এই মুহূর্তে এই মুহূর্তে মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উচিত মানে রেফারিং নিয়ে একটা সংযত হওয়া, রেফারিং নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া, ভার নিয়ে আসা উচিত। এত টাকা অন্যান্য দিকে খরচা করছে, এক্ষেত্রেও খরচা করা উচিত, এইটুকুই। তো উদিত দা, এবার চলে আসছে তোমার কাছে পরের প্রশ্ন নিয়ে, যেটা হলো যে আমরা বেঙ্গালুরু এফসি ভার্সেস ইস্ট বেঙ্গলের যে ম্যাচটা দেখলাম, তো এই ম্যাচেও আমরা ইস্ট বেঙ্গলের মানে যে পারফরমেন্স ছিল সেটা অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং ছিল, বিকজ এই সিজনের আইএসএল সিজনের প্রথম ম্যাচটাতেই ইস্ট বেঙ্গল এক এক গোলে হেরে গেল। তো আমরা বাংলার যে দুটো টিম রয়েছে সেই দুটো টিমের ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে দুটো টিমই মানে একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স দেখিয়েছে। তো এই নিয়ে তোমার কি বলার আছে? দেখো, প্রথমে বলতে গেলে ইস্ট বেঙ্গলের আইএসএল ইস্ট বেঙ্গলকে নিয়ে আমার কিছু বলার নেই। ইস্ট বেঙ্গল কবে সেমিফাইনাল খেলবে আইএসএল এর, এটা হচ্ছে মানে হয়তো আমার নাতি আমার আমার নাতি হয়তো দেখবে ইস্ট বেঙ্গল সেই বছর সেমিফাইনাল খেলছে, এরকম একটা পজিশন আসবে একটা সময়। আমি ছোট করছি না ইস্ট বেঙ্গল টিমকে, ইস্ট বেঙ্গল টিমের আরো এখনো মানে অনেক কিছু করতে হবে ইস্ট বেঙ্গল টিমটা মানে নিয়ে। আমি নাম করা প্লেয়ার ডিয়ামান্টাকসকে কিনেছি বলেই যে ডিয়ামান্টাকস প্রত্যেক ম্যাচে আমার ঝুড়ি ঝুড়ি গোল করে দেবে, এরকম কোনো ভাবনা চিন্তা নেই। কেরালা ব্লাস্টার্সে ডিয়ামান্টাকস ছিল, ডিয়ামান্টাকসকে মিডফিল্ড দিয়ে বল বাড়ানোর লোক ছিল। এখানে মাদি তালাল যখন খেলছে, মাদি তালাল, সাউল ক্রেসপো খেলছে, এদেরকে বেঙ্গালুরু এফসি যে টিমটা তৈরি করেছে না, বেঙ্গালুরু এফসির টিম এবারে হয়তো সেমিফাইনাল, হয়তো না, এবার হয়তো ফাইনালও খেলতে পারে। আমি আজকে ভিডিওতে বলছি আইএসএল এর তৃতীয় ম্যাচের পরে, আইএসএল এর 3 নম্বর ম্যাচের পরে আমি এই কথাটা বলছি, তুমি লিখে নাও। বেঙ্গালুরু এফসি ফাইনাল যদি খেলে, খুব বেশি অবাক হওয়ার কিছু নেই, কারণ বেঙ্গালুরু এফসি ওয়ান অফ দ্য টাফেস্ট টিম এভার ইন আইএসএল হিস্ট্রি। এই বছর সব থেকে বেটার টিম যদি 3টে টিম করে থাকে, সেই 3টে টিম হচ্ছে, একে আছে, একে দুয়ে তিনে বলবো না, 3টে টিম হচ্ছে মোহনবাগান, মুম্বাই
আর এদিকে হচ্ছে বেঙ্গালুরু এফসি। তো তবে বেঙ্গালুরু এফসি টিমটা এমনই করেছে না, একটা গোল করে দিয়ে পুরো টিমটা ডিফেন্সিভে চলে আসে, যাতে ডিফেন্স থেকে আর মানে বলগুলোর কোনো সুযোগ নেই, ওরা এনিহাও জিতবেই জিতবে। যেটা হয়েছিল সেমিফাইনালে, ডুরান্ডের সেমিফাইনালে হয়েছিল যে জিনিসটা। তো যাই হোক, অত আমি লম্বা দূর যাব না, মানে এটুকুই বলবো যে ইস্ট বেঙ্গলের টিমকে নিয়ে এখনো অনেক মানে কাটাছেঁড়া করা বাকি কুয়াদ্রাতে। কার্লোস কুয়াদ্রা অনেক ভালো কোচ, বেঙ্গালুরু এফসি কোচিং করিয়েছে এক সময়। আশা করি, তবে এই বেঙ্গালুরু এফসি কুয়াদ্রাদের কাছে অনেক অচেনা ছিল, যার জন্য মানে কিছু খোঁজ করতে পারেনি ইস্ট বেঙ্গল সেই টিম নিয়ে। দেখা যাক, আশা করবো ইস্ট বেঙ্গলও মোহনবাগানের মতন ঘুরে দাঁড়াবে। মোহনবাগান যেমন ঘুরে দাঁড়াতে জানে, ইস্ট বেঙ্গলও ঘুরে দাঁড়াবে। বাংলার একটা টিম হিসেবে, মোহনবাগানের সমর্থক হিসেবে ইস্ট বেঙ্গলের জন্য শুভেচ্ছা রইল আগামী দিনে। এটুকুই। তো অদিতদা, এবার চলে আসি আজকে শেষ প্রশ্ন, যেটা হলো আনোয়ার আলীকে নিয়ে। মানে ইস্ট বেঙ্গল আনোয়ার আলীকে তো কিনেছে, তো রিসেন্টলি আনোয়ার আলীকে নিয়ে একটা প্রবলেম শোনা যেত, তা এই বিষয়ে তুমি কি বলতে চাও? আনোয়ার আলীকে নিয়ে বর্তমানে যেটা সমস্যা হচ্ছে, আনোয়ার আলীকে নিয়ে যেটা মানে রায়ে দিয়েছে, সেটা হচ্ছে যে অনেকগুলো ঘটনা ঘটলো এই এক সপ্তাহে। সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে একটা রায় দিয়েছে, রায়টা হচ্ছে আনোয়ার আলী আগামী 4 মাসের জন্য ব্যান থাকছে। দ্বিতীয় হচ্ছে, ইস্ট বেঙ্গল এফসি এবং দিল্লি এফসি এই দুটো টিম আগামী দুটো ট্রান্সফার উইন্ডোতে কোনো প্লেয়ারকে রেজিস্টার করতে পারবে না। সেটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো এবং সামনের আগস্ট ট্রান্সফার উইন্ডো, মানে 2025-এ। তৃতীয় হলো, ইস্ট বেঙ্গল, আনোয়ার আলী এবং দিল্লি এফসি এই তিনজনকে মিলে টোটাল 12,90,00,000 টাকা মোহনবাগানকে ক্ষতিপূরণ হিসেবে, খেসারত হিসেবে দিতে হবে। এইবার আসি পরবর্তী কথা, সেটা হচ্ছে দিল্লি হাইকোর্ট গতকাল না গত পরশুদিন জানিয়েছে যে শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে। এই যে তিনটে শাস্তি, এর উপর স্থগিতাদেশ দিয়েছে। স্থগিতাদেশ দেওয়ার সাথে সাথে আরো একটা জিনিস করেছে, সেটা হচ্ছে এনওসি ক্যান্সেল করে দিয়েছে। যে নো অবজেকশন সার্টিফিকেট যেটা ছিল, মানে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, সেটা ক্যান্সেল করে দিয়েছে। তার মানে কি হয়েছে, আহ, আনোয়ার আলী এখন ইস্ট বেঙ্গলের প্লেয়ার নয়, আনোয়ার আলী এখন মোহনবাগানের প্লেয়ার। এখন কি হচ্ছে আবার, গতকালকে কি করেছে, মোহনবাগান আনোয়ার আলীকে মেল করেছে, মেল করে বলেছে তোমাকে যেহেতু মোহনবাগানের প্লেয়ার এখনো, তুমি প্র্যাকটিসে এসে জয়েন করতে পারো, তুমি প্র্যাকটিসে জয়েন করো যদি চাও। তো আনোয়ার আলী কোনো রিপ্লাই এখনো করেনি। তবে আমার মনে হয় আনোয়ার আলী নিজে নিজের কেরিয়ারটা আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কারণ একটা জিনিস জানো, একটা জিনিস নিয়ে কোর্ট কেস হলে না, সেটা চলতে থাকে তো চলতেই থাকে, চলতে থাকে তো চলতেই থাকবে। এখানে রঞ্জিত বাজাজের বাবারও ক্ষমতা নেই এই কেসটা, এই জায়গাটা থেকে মানে আনোয়ার আলীকে বাঁচাবে। আনোয়ার আলীরও ক্ষমতা নেই। আর এই জিনিসটা এমন ভাবে হয়েছে না, আনোয়ার আলী কেসটা এমন ভাবে এমন জায়গায় দাঁড়িয়ে আছে, ইস্ট বেঙ্গল বা যে কেউ যদি ফিফাতেও যায় না, এটা গ্রান্টেড হবে না। তখন ফিফা টোটাল জিনিসটা দেখবে আগে কি হয়েছে না হয়েছে, সেখান থেকে মোহনবাগানের পক্ষেই সমস্ত রায়টা আসবে। সুতরাং আনোয়ার আলী, ইস্ট বেঙ্গল, দিল্লি এফসি কারোরই ফিফা থেকে কোনো লাভ হবে না। যে রায় আপাতত ফাইনাল এখন একটা বেরোবে স্থগিতাদেশ উঠে যাওয়ার পরে, সেক্ষেত্রে একটা দেখা যাক কি হয়। হয়তো টাকার অঙ্কটা কিছুটা কম হতে পারে, 12 কোটির জায়গায় হয়তো 8 কোটি 9 কোটি হতে পারে। তবে এক্ষেত্রে আমি বলবো যে আনোয়ার আলী এই ভুলটা না করে মোহনবাগানে খেলতে পারে। আমার মনে হয় যে একটা প্লেয়ার, এত উঠতি প্রতিভাবান প্লেয়ার, তুমি এবার দেখবে কি হবে বলো তো, এই যে মানে এর ফলে আনোয়ার আলীর এই এই 4 মাস যে ব্যান হয়ে যাচ্ছে, যে খেলার মধ্যে থাকবে না, মানে খেলতে খেলতে খেই হারিয়ে ফেলবে, ভুলভাল ডিফেন্স করবে, এই জিনিসটা আস্তে আস্তে চলে যাবে। যেটা হয়েছিল মোহনবাগানে খেলাকালীন ইস্ট বেঙ্গলের সাথে ডার্বিতে চোট পাওয়ার পরে যেটা হয়েছিল, মানে মাঠে যখন ফিরে এসেছিল অতটা ভালো খেলতে পারছিল না। একটা মানুষের মনের উপর মানসিক প্রেশার তো পড়ে। তবে ইস্ট বেঙ্গল যেমন ভুল করেছে তেমন ভুল করেছে, রঞ্জিত বাজাজের টোপে হাত দিয়ে, মানে ইস্ট বেঙ্গল ভুল করেছে। তবে আশা করবো জিনিসটা যাতে শর্ট আউট হয়, আনোয়ার আলী ভুল বুঝতে পারুক, মোহনবাগানে ফিরে আসুক। আর কারোর জন্য কোনোদিন কোনো টিম আটকায়নি, আটকাবেও না, মোহনবাগান তো আটকায়নি। তবে শুভেচ্ছা থাকবে সমস্ত প্লেয়ার এবং টিমমেটদের জন্য, যে যেটা ভালো চায় করবে। তবে আনোয়ার আলী মোহনবাগানে খেললেও আমি এইটুখানি একটা কথা বলে দিতে পারি, ওকে আমরা মোহনবাগান হিসেবে মানবো না। কারণ যে একবার মানে বিট্রে করে মোহনবাগানের সাথে, তাকে আমরা মোহনবাগানি বলে আমি অন্তত, আমি কেন, অনেকেই মানবে। এটুকুই বলার ছিল আনোয়ার সম্পর্কে। তো উদিতদা, আজকে শো শেষ করার সময় চলে এসেছে। অনেক ভালো লাগলো তোমার সঙ্গে এই সময়টা কাটিয়ে। তো অসংখ্য ধন্যবাদ উদিতদা তোমাকে।
আমাদেরকে এই তোমার ধন্যবাদ। মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর আমাদের উদিতদার যে ফেসবুক পেজ রয়েছে রিডমাজারে মোহনবাগান, সেই ফেসবুক পেজটিকেও লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে দয়া করে আমাদের ভিডিও দেখার পরে একটু লাইক, কমেন্ট এবং পারলে সাবস্ক্রাইবটাও করে যাবেন, বিকজ আপনাদের এই সাবস্ক্রিপশনের থেকেই আমরা অনেক মোটিভেটেড হই। তো আপনারা দয়া করে সাবস্ক্রিপশনটা করবেন, মানে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো শোটা শেষ করছি। থ্যাংক ইউ।